নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। রাতের লাস্ট লোকাল ট্রেনটা যখন স্টেশনে এসে থামল তখন ঘড়ির কাঁটা 11টা পার করেছে। বৈশাখ মাসের ভ্যাপসা গরমকে কিছুটা আলগা করে আজ হঠাৎ বৃষ্টি নেমেছে শুষ্ক প্রকৃতির বুকে। বৃষ্টির ছাঁট সামলে ট্রেনের হেডলাইটের আলোয় স্টেশনের নামটা চোখে পড়ল রঞ্জিতের, কাঞ্চনপুর। ট্রেন থেকে নেমে ছাতাটা ফুটিয়ে দাঁড়ালো রঞ্জিত। ভাগ্যিস মা মনে করে ছাতাটা ব্যাগে দিয়ে দিয়েছিল, নইলে নির্ঘাত এই অসময়ে বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হতো। ট্রেনটা একটা হুইসেল দিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দূরবর্তী ট্রেনের আলোটা চোখের আড়ালে হারিয়ে যেতেই অন্ধকারটা স্পষ্টভাবে ধরা দিল রঞ্জিতের চোখে। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। সে খেয়াল করল ট্রেন থেকে একমাত্র সে ছাড়া আর কেউ নামেনি বা ওঠেনি। চারদিকে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চাপ চাপ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। কলকাতা থেকে অনতি দূরে অবস্থিত এই প্রত্যন্ত নির্জন স্টেশনে একা দাঁড়িয়ে আছে সে। একটা কুকুর বা শিয়ালের কোথাও দেখা মিলছে না। রঞ্জিত এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। পড়াশোনা শেষ করে প্রায় 3-4 বছর চেষ্টার পর একটা চাকরি জোগাড় করতে পেরেছে সে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লার্কের চাকরি। ক্লার্কের চাকরি করার ইচ্ছে তার একেবারেই ছিল না, কিন্তু সবসময় মানুষের সব ইচ্ছে তো আর পূরণ হয় না। এই প্রতিযোগিতার ঘোড়দৌড়ে চাকরি প্রায় নেই বললেই চলে। তার উপর আবার সরকারি চাকরি, সে তো এক প্রকার হাতে চাঁদ পাওয়া। তাই নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। আগামীকাল সোমবার, তার নতুন চাকরিতে প্রথম দিন। এত দূর থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব হবে না বলে আগের দিন এসে থাকা খাওয়ার জায়গা ঠিকঠাক করে নেওয়া একটা প্রচ্ছন্ন প্ল্যান ছিল তার। সবকিছু হয়তো প্ল্যান মাফিকই হতো যদি সকালবেলা হঠাৎ করে বাবা অসুস্থ না হয়ে পড়তেন। সকালবেলা বাজার থেকে ফেরার সময় হঠাৎ করে বাবার বুকের যন্ত্রণা শুরু হয়। তারপর ডাক্তার ডেকে বাবার চিকিৎসা করিয়ে ডাক্তারের থেকে একটা ভরসার আশ্বাস পেয়ে সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপর ট্রেনটাও যে লেট থাকবে তাই বা কার জানা ছিল। শেষ ট্রেন ধরে এতটা পথ আসতে রাত হয়ে গেল। স্টেশনটা একেবারেই ঠিক ঝাঁ চকচকে যাকে বলে তেমনটা নয়, ওল্ড ফ্যাশনের ভাঙাচোরা একটা স্টেশন। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো দেখে বোঝা যায় অনেক আগেই তারা দেহ রেখেছে। এমন একটা নির্জন ভাঙাচোরা স্টেশনে এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। রঞ্জিতের মনের ভেতরের চিন্তাটা সত্যি এবার মাথা চাড়া দিয়ে উঠল। হঠাৎ করে কি মনে হতেই প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলো। তারপর একটা নাম্বার ডায়াল করলো। কয়েকবার যান্ত্রিক শব্দ হওয়ার পর ওপার থেকে ভেসে এলো, The number you are trying to call is currently not reachable. Please try again later. এমন কিছু একটা যে হবে সেটা রঞ্জিত জানত। এই অজপাড়া গায়ে সহজে মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করা সহজ কাজ নয়, কিন্তু তারপরে যেটা হলো সেটার জন্য প্রস্তুত ছিল না রঞ্জিত। কোন রকম সংকেত বার্তা না পাঠিয়ে মোবাইলটা বন্ধ হয়ে গেল। এই রে, মোবাইলটাও সুইচ অফ হয়ে গেল। কি করবো এখন? হেডমাস্টার মশাই প্রথম বাবুর সাথেও তো যোগাযোগ করা গেল না। অদ্ভুত এক বিরক্তিতে ভরে গেল রঞ্জিতের মনটা। যাই তো, ওই দিকটা একবার গিয়ে দেখি যদি কোনো অটো টোটো কিছু পাই। এই ভেবে সে স্টেশনের পশ্চিম দিক বরাবর হেঁটে অটো স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো। রঞ্জিতের ভাবনায় সত্যি হলো, পুরো স্ট্যান্ড খালি, একটাও অটো বা অটোরিকশা কিছুই নেই। একটা চাপা দুশ্চিন্তা মনের মধ্যে চাগার দিয়ে উঠল রঞ্জিতের। এখানকার রাস্তাঘাট কিছুই তো সে চেনে না। গাড়ি ঘোড়া কিছু না পাওয়া গেলে তো
এখানেই সারাটা রাত কাটাতে হবে। মনে মনে তার একটাই ভাবনা ঘুরতে লাগলো, এ ঠাকুর, আর একটু তাড়াতাড়ি বেরোলে বোধহয় ভালো হতো। তুমি তো সবই জানো ঠাকুর, কিছু একটা ব্যবস্থা করে দাও। এই অন্ধকার রাত্রিবেলা এখন কোথায় যাব আমি? বোধ করি ভগবান সদাই জাগরিত থাকেন এবং তিনি সবকিছুই দেখতে পান। তার প্রমাণ পাওয়া গেল কয়েক মিনিট পর। পেছন থেকে একটা ভারী কণ্ঠের আওয়াজ ঘোর কাটালো রঞ্জিতের। কোথায় যাবেন এত রাতে? কথাটা শুনে রঞ্জিত চকিতে পেছন ঘুরে তাকায়। একটা অটো দাঁড়িয়ে রয়েছে, আর মধ্যবয়স্ক অটো চালকের কথাতেই তার ঘোরটা ভেঙেছে। লোকটার বয়স আন্দাজ 50 মতো হবে, কিন্তু একটা ব্যাপার রঞ্জিত কিছুতেই বুঝতে পারছে না। যাব বাবা, এই অটোটা এখানে কখন এসে দাঁড়ালো? আমি তো বুঝতে পারলাম না। ঠাকুরের অশেষ কৃপা। কি হলো, কি ভাবছেন? কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আরে না না, কিছু না। সত্যনগর যাব, যাবেন? বাবা, সত্যনগর? সে তো এখান থেকে অনেকটা দূর। হ্যাঁ, যেতে পারি, তবে ভাড়াটা একটু বেশি লাগবে। আহা দাদা, সেই যা ভাড়া লাগবে আমি দেব, আপনি শুধু আমায় পৌঁছে দিন। ঠিক আছে, বসুন। রঞ্জিত ব্যাগপত্র নিয়ে অটোতে গিয়ে বসল। অটো চালক অটো ঘুরিয়ে একটা সোজা পথে চলতে শুরু করলো। আপনাকে দেখে তো এখানে নতুন মনে হচ্ছে। শহর থেকে আসছেন নাকি বাবু? হ্যাঁ, কলকাতা থেকে। তা কোনো আত্মীয়ের বাড়িতে এসছেন নাকি? মৃদু হেসে রঞ্জিত বলল, না না, আসলে সত্যনগর বিদ্যাভবনে আমি ক্লার্কের চাকরি পেয়েছি। কালকেই চাকরিতে আমার প্রথম দিন, তাই রাত হলেও আজকেই আমাকে আসতে হলো। ও বাহ বাহ, এ তো খুব ভালো খবর। এখনকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া মুখের কথা নয়। হ্যাঁ, ওই আর কি। শুনুন বাবু, আপনাকে আর একটা কথা বলে রাখি। কি কথা? অনেকটাই রাত হয়েছে, ভুল করেও পেছনে ঘুরে তাকাবেন না। আবারও বলছি, যাই ঘটে যাক না কেন, ভুল করেও পেছনে ঘুরে কিন্তু তাকাবেন না। কিন্তু কেন বলুন তো? মানে পিছনে ঘুরে তাকাবো না কেন? কারণ আছে, তাই বলছি বাবু। এটা শহর নয়, গ্রাম। রাতের অন্ধকারে এখানে ওখানে অনেক কিছুই ঘটতে পারে, যা আমরা সাধারণ মানুষ খালি চোখে কল্পনাও করতে পারি না। হয়তো এমনও হতে পারে আমরা এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো তারা শুনছে। কাদের কথা বলছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না আমি কাদের কথা বলছি, নাকি বুঝতে চাইছেন না? না দাদা, আমি বুঝতে পারছি না। আপনি যা বলছেন একটু স্পষ্ট করে বলুন। আপনি শুধু শুধু ভয় দেখানোর চেষ্টা করছেন। আমাকে কি আপনার ভীতু মনে হচ্ছে? খামোখা আপনাকে ভয় দেখাতে যাবই বা কেন বলুন তো? এতে আমার কি লাভ? রঞ্জিত আর বেশি কথা বাড়ালো না। সে কথা বাড়ালে যদি লোকটা অটো থেকে নামিয়ে দেয়, তখন আবার বিপদে পড়তে হবে। মুখের কথা মুখেই রয়ে গেল। কথাটা সত্যিই মিলে গেল। অটো চালক অটো থামিয়ে বলে উঠল, দেখুন, আমি এত কথা বুঝি না। আপনাকে যেটা বলছি সেটা ভালোর জন্যই বলছি। এবার মানতে হলে মানুন, না হলে গাড়ি থেকে নামুন। নেমে যাবো মানে? এই নেমে আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা যান, সেটা আমি কি করে বলবো? আপনার জন্য তো আর আমি বিপদে পড়তে পারি না। ঘর সংসার আছে, ছেলেপুলে নিয়ে ঘর করি। আমার কিছু হয়ে গেলে তারা ভেসে যাবে। অটোওয়ালা বেশ চটে গেছে দেখে রঞ্জিত পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর পেছনে তাকাবো না, আপনি চলুন। হ্যাঁ, মনে থাকে জানো, ভুলেও কিন্তু পিছনে তাকাবেন না। এক কথাতেই কাজ হলো। অটো আবার ছুটতে শুরু করলো। বেশ অনেকটা পথ আসার পর একটা বাঁশঝাড়ের সামনে এসে অটো থেমে গেল। কি হলো, আবার থামলেন কেন? কি আর বলি বাবু, এমন একখান রাস্তা ভেঙে মুতলেও ডোবা হয়ে যায়। তা যাওয়া যাবে না নাকি? যাওয়া যাবে, কিন্তু একটু নামতে হবে। আমি গাড়িটা এখান থেকে টেনে তুলি, তারপর আবার উঠবে। কষ্ট করে আপনাকে জলটা একটু পেরিয়ে যেতে হবে। রঞ্জিত মনে মনে বেশ বিরক্ত হলো।
এ কেমন ফ্যাসাদে পড়া গেল রে বাবা। ওঠো নামো ওঠো, বিরক্তির শেষ নেই একেবারে। কিন্তু মুখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নেমে দাঁড়াচ্ছি। রঞ্জিত অটো থেকে নেমে এলো। অটো চালক অটো টানতে গিয়ে পড়ল ফাঁপড়ে। গাড়ির চাকা কাদা গর্তে পড়ে আটকে গেল। গর্ত থেকে চাকা তোলার চেষ্টা করতে করতেই বলল, বাবু কিছু মনে করবেন না, গাড়িটা পেছন থেকে ঠেলে একটু সাহায্য করুন না। হ্যাঁ ঠিক আছে, আমি ঠেলে দিচ্ছি। গাড়ি ঠেলার জন্য হাত বাড়ালো রঞ্জিত, কিন্তু পরক্ষণেই সে খেয়াল করল অটো নিজে থেকেই ঠেলা হয়ে যাচ্ছে, সে কোনো চাপ দিচ্ছে না। তবুও এগিয়ে গর্ত থেকে উঠে গেল অটোটা। মনে হলো যেন অদৃশ্য কেউ অটোটা ঠেলে গর্ত থেকে টেনে তুলে দিল। কাদা জল ঠিকরে এসে পড়ল রঞ্জিতের জামা কাপড়ে। আরেক চোট বিরক্তির ছাপ লক্ষ্য করা গেল রঞ্জিতের চোখে মুখে, কিন্তু কিছু করার নেই। অচেনা গ্রামের রাস্তাঘাটে বর্ষার দিনে এমনটা হবেই। এবারে উঠে আসুন বাবু। রঞ্জিত জামা কাপড়ে ময়লা ঝাড়তে ব্যস্ত ছিল। অটো চালকের কথায় সম্বিত ফিরল তার। সে অটো এগিয়ে বসল। ইস, জামা কাপড় তো সব নোংরা হয়ে গেল আপনার। কথাটা ভেসে এলো রঞ্জিতের পেছন থেকে, অর্থাৎ অটোর পেছন থেকে কেউ কথাটা বলেছে। কিন্তু এত রাতে এই রাস্তায় কোনো মেয়ে মানুষ কেন আসবে? আর তাছাড়া এতক্ষণ তো সে কোনো মহিলাকে দেখেনি। অনেক প্রশ্ন ভিড় করতে থাকলো রঞ্জিতের মাথায়। সে পেছন ঘুরে তাকাতে, ওই হারামজাদাটাকে আমি শেষ করে ফেলতাম। এক দণ্ড শান্তি দিলে না গো আমায়। রানী, এসব কি কথা বলছিস? তুই মদ না তোর স্বামী, তার জন্য এইটুকু করবি নে? হ্যাঁ, সেই জন্যেই তো মরে গিয়েও আমার শান্তি নেই। কথাটা শুনে হতভম্বের মতো মহিলাটির দিকে তাকিয়ে রইল রঞ্জিত। কি বলছে? মরে গিয়েও মানে নাকি? উত্তেজনা চাপতে না পেরে রঞ্জিত বলে উঠল, দাদা আর কদ্দূর? ও, আপনি যে গাড়িতে আছেন সেটা তো আমি ভুলেই গেছিলাম। এ দেখুন দেখিনি, কোথায় কোথায় আমি সব ভুলে যাই। পুকুরের ওপর দিয়ে হেঁটে চলেছে সে। পায়ের তলায় মর্মর শব্দ হচ্ছে। ভয় পাচ্ছেন নাকি বাবু? ভয় না, না না, ভয় পেতে যাবো কেন? আর আর কদ্দূর? আমরা তো চলে এসেছি বাবু। মানে কোথায় এসেছি? হ্যাঁ, এখানে তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার তো এখানেই আসার কথা ছিল বাবু। কথাটা শুনে চুমকি পেছন ঘুরে তাকায়। সেই অটো চালক দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 না। কিন্তু সেই অতৃপ্ত আত্মার কোনো কথাই শুনল না। আরো কিছু কালো কালো ছায়া চারিদিকে ক্রমে স্পষ্ট হতে লাগলো। ধীরে ধীরে তারা সবাই এগিয়ে আসতে লাগলো রঞ্জিতের দিকে। রঞ্জিত এতক্ষণে বুঝে গেছে আর তার বাঁচার কোনো উপায় নেই। কয়েক মুহূর্তের ব্যবধানে রঞ্জিতের নাগাল পেয়ে গেল সেই অতৃপ্ত আত্মার দল। একে একে রঞ্জিতের করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।